যা করছেন ভেবে করুন, আমি কিন্তু আজ পিছপা হব না, কড়ায় গণ্ডায় বুঝে নেব আমার পাওনা। এ কথা বলে তিতাস ফিক করে হেসে দিল। এতক্ষণ গম্ভীর ভাবটা ধরে রাখলেও সেটা আর অটুট রাখতে পারল না সে। ভোরের মুখটা দেখে তার ভীষণ হাসি পাচ্ছে। সিনিয়র বউটা আজ ভীষণ খেপেছে, তাতে এই রূপে তাকে মন্দ লাগছে না, বরং বউ বউ রূপ ফুটে উঠেছে। তবে পরীক্ষা না দেওয়ার সিদ্ধান্তটা সে সত্যিই নিয়েছে, কারণ পিয়াসের মৃত্যুর পর সে না পেয়েছে একদণ্ড শান্তি, আর না একটু স্বস্তি। ঝামেলা পোহাতে পোহাতে সে অতিষ্ঠ। ওর মনে সর্বদা যুদ্ধ চলছে সুখ এবং স্বস্তির। রোজকার এসব ঝামেলায় আদৌ পড়াশোনা হয়? এটা কি ক্লাস 1-এর পড়া? তাছাড়া নিজের কথায় ভাবার সময় নেই। সেখানে পড়াশোনা কিভাবে হবে? কতদিন বা চলবে এভাবে? গতকাল তার কানে পৌঁছেছে ওর বাবা সব দিক থেকে হাল ছেড়ে দিচ্ছেন। ওনার ব্যবসার অবস্থাও বেগতিক। এমন চলতে থাকলে ওদের পথে বসতে হবে। সবটা স্বাভাবিক করতে হলে তাকে হাল ধরতে হবে। যদিও এখন সে নিজেকে বড্ড বেশি পরিশ্রান্ত অনুভব করে। এসব থেকে মুক্তি পেতে তার প্রাণটা আয়চায় করে, গা ঢাকা দিতে ইচ্ছে করে রোজকার ঝামেলা থেকে, কিন্তু পারে কই? দায়িত্বের বোঝা এখন তার কাঁধে। এই দায়িত্ব তাকে এক পাও সামনে এগোতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে রাখে একই স্থানে। এজন্য নিরুপায় হয়েই মুখ বুঝে সহ্য করে যাচ্ছে পরিস্থিতির নির্মম করাঘাত। ভেতরে ভেতরে হচ্ছে দগ্ধ। এসব ভেবে সে একদম নিশ্চুপ হয়ে গেল। ওকে হঠাৎ নিশ্চুপ দেখে ভোর ভুরু কুঁচকে তাকিয়ে রইল। তিতাসের মতিগতি বোঝার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে, কিন্তু ভোরের প্রয়াসে বিঘ্ন ঘটিয়ে তিতাস চটজলদি তার শাড়ির আঁচলটা তুলে কাতুকুতু দিতে লাগলো। আকস্মিক এহেন আক্রমণে ভোরও হতবাক। তৎক্ষণিক খুব শক্তি প্রয়োগ করেও সে ব্যর্থ। ততক্ষণে তিতাস সজোরে এক ধাক্কা দিয়েছে বিছানায়। সে হুমড়ি খেয়ে পড়ে ওঠার আগেই তিতাস পুনরায় তাকে কাতুকুতু দিতে থাকলো। ভোর থামাতে চাইলেও সে পারল না। এক পর্যায়ে কাতুকুতুর চোটে সেও হেসে গড়াগড়ি খেতে লাগলো বিছানার মধ্যখানে। তাদের হাসির কলরবে মুখরিত হলো বদ্ধ রুমের চারিপাশ। খানিক বাদেই তিতাস ভোরকে নিজের খুব কাছে টেনে আষ্টে বিষ্টে জড়িয়ে ধরে কানে কানে বলল, রাগের বশে আদরের তাল টানলাম না, হিতে বিপরীত হতে পারে তাই ছাড় দিলাম। আসলেই কি তাই, নাকি অন্য কিছু? তিতাস জবাব না দিয়ে কেবল হাসল। ভোর জবাবের আশায় তার মুখ পানে চেয়ে আছে। আজকাল তিতাসকে তার বড্ড অচেনা মনে হয়। হয়তো পারিপার্শ্বিক অবস্থার কারণে। সেও মানুষ, তার ওপর আজকাল খুব বেশি চাপ যাচ্ছে, এটা সেও বোঝে। কিন্তু পরিস্থিতির লাগাম যে তার হাতেও নেই, সে যে নিরুপায়। ভোরের এভাবে তাকিয়ে থাকতে দেখে তিতাস মৃদু স্বরে ডাকল, ভোর। আপনি আমার মানসিক প্রশান্তি হবেন? না, আমি তোর সুখ হব, তোর কষ্ট নিবারণের মুখ্য কারণ হব, তোর ঠোঁটের হাসি হব, পরিশেষে তোর রাজ্যের রানী হব। তবে আমি কাছে আসলে কেন অস্বস্তি ফুটে ওঠে আপনার অঙ্গভঙ্গিতে? ওই চোখ জোড়া কেন জানান দেয় অন্য কথা? আপনার দুই হাত কেন ব্যস্ত হয়ে পড়ে আমাকে ধাক্কা দিতে, যেন দূরে সরার নীরব আহ্বান? আমি বয়সে ছোট বলেই কি এত অস্থিরতা, নাকি অন্য কিছু চাপা দেওয়ার প্রচেষ্টা? ব্যাপারটা তা নয়। আসলে শাড়ির আঁচল ফেলে শরীরের প্রতি আকৃষ্ট করানো একটা ভালো বউয়ের গুরুদায়িত্ব হতে পারে না। যদি মনে সামান্য ভালোবাসাও থাকে, তাহলে ওই চোখ বলে দেয় অনেক কথা। আমি এতটাও বোকা নই ভোর, বুঝি অনেক কিছুই। এজন্য আপনাকে আরও সহজ হতে সময় দিচ্ছি। তার মানে এই না আমি একজন দুর্বল পুরুষ। আসলে তুই কাছে আসলে আমার মনে হয় কেউ আমাদের দেখছে। আমার ষষ্ঠীয় ইন্দ্রিয় জানান দেয় কোনো পুরুষ মানুষ আমাকে তীক্ষ্ণ নজরে গিলে খাচ্ছে। আমার শরীরের প্রতিটা ভাঁজে কারো দৃষ্টি ঘুরছে, কেউ আমাদের একান্ত মুহূর্তটাকে নজরবন্দি করছে। ঠিক এই কারণেই আমি চাইলেও সহজ হতে পারি না। অস্বস্তিতে ডুবে মরি, নিজের অজান্তে তোকে ধাক্কা দিয়ে ফেলি। আপনার ধারণা সঠিক। আর সত্যি সত্যি আমাদের ওপরে কেউ নজর রাখত। আমার রুমে আপনার প্রতিরক্ষার সকল ব্যবস্থা সেই নষ্ট করেছিল। তবে সে অজ্ঞাত ব্যক্তি আমার রুমে প্রবেশও করেছিল, অথচ এটা কারো পক্ষে সম্ভব ছিল না, কারণ অজ্ঞাত কেউ রুমে প্রবেশ করলেই সাইরেন বেজে উঠবে। এমনকি সঙ্গে সঙ্গে আমার কাছে একটার পর একটা
অ্যালার্ট মেসেজ আসতেই থাকবে। আমি সেভাবেই আপনাকে দূর থেকেও নিরাপত্তা দিতাম, কিন্তু গত সপ্তাহ থেকে সেটাতে সমস্যা দেখা দিয়েছে। আমি ঠিকও করেছিলাম, কিন্তু কেউ সেটা পুনরায় নষ্ট করার ফোন দিয়ে এঁটেছিল। যদিও আমি এখনও জানতে পারিনি সে কে, জেনে যাব যথাশীঘ্রই। তবে হ্যাঁ, এই বাসায় এমন কিছু ঘটবে না, এটা নিশ্চিন্তে থাকুন। এসব শুনে ভোর আর একটা টু শব্দ করলো না, শুধু চোখ বন্ধ করে ওর বালিশে মাথা রাখল। আজকাল তার বড্ড ইচ্ছে করে আর 5টা সাধারণ মেয়ের মতোই বরের কাছে আল্লাহ দিয়ে আবদার করতে, কারণে অকারণে তিতাসকে প্রচণ্ড জ্বালাতে, রাগিয়ে দিতে, ভালোবাসি বলে জড়িয়ে ধরে তার প্রশস্ত বুকে মাথা রাখতে, পুরুষালী শক্ত হাতের আঙুলে ওর আঙুল গুজে রাতের সোডিয়ামের নিয়ন আলোয় হাঁটতে, নদীর পাড়ে বসে কাঁধে মাথা রেখে ঢেউয়ের নাচন উপভোগ করতে, বেলা শেষে তার ক্লান্ত মুখের ঘামার্ত কপালে সযত্নে চুমু এঁকে দিতে, জ্যোৎস্না বিলাস করতে করতে একই মগে দুজন কফির স্বাদ নিতে, ঘুমানোর আগে চুলে বিলি কেটে দেওয়ার আবদার জুড়তে, এমনকি তিতাসের নিষিদ্ধ স্পর্শে বারংবার শিহরিত হতে। তবে চাওয়া তার অপূর্ণ রয়ে গেছে। তিতাস বয়সে ছোট বলেই হয়তো এসব সংকোচ কাজ করে, আগ বাড়িয়ে কিছু বলতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে। আচ্ছা, তিতাসের জায়গায় পিয়াস হলে কি এমন মনে হতো? বোধ হয় না। সে হয়তো বুঝতো ওর গোপন কিছু আকাঙ্ক্ষার কথা, যদিও এখন মাঝে মাঝে তার মন বলে এসব আবদারগুলো তিতাসের সামনে প্রকাশ করতে, তাকে আকার ইঙ্গিতে বোঝাতে, কিন্তু পরক্ষণে মনে হয় তিতাস যদি ভুল বোঝে, যদি মুখের উপরে বলে বসে এসব আপনাকে মানায় না ভোর, এসব ছেলে মানুষই এই বয়সে বেমানান। আচ্ছা, তার চাহিদা কি খুব বেশি? ডাক্তার বলে কি সব শখ আহ্লাদ বিসর্জন দিতে হবে? 2বার বিয়ে হয়েছে বলে কি শখ পূরণ করতে পারবে না? বয়সে ছোট ছেলেকে বিয়ে করার অপরাধে কি সারা জীবন ভুগতে হবে? কখনো কি পারবে না তিতাসের সঙ্গে সহজ হতে? ওর নারী সত্তা তো বাকিদের মতোই চায় স্বাভাবিক জীবন সংসার। এত অপূর্ণতা কি কখনো পূর্ণতার রূপ পাবে না? তিতাস কি কখনো তাকে বুঝবে না? সে মেয়ে, আগ বাড়িয়ে কীভাবেই বা বলবে চল তিতাস আমরা প্রণয়ের বিষ পান করি। এই প্রেম সুধা গ্রহণ করে হৃদয়ের তৃষ্ণা মিটাই, মরিয়ে হয়ে যায় একে অপরের প্রতি। একান্ত নিজের ভাবনায় বিভোর থাকতে থাকতে ভোর কখন ঘুমিয়ে গেছে। তিতাস পাশে নেই, ভোরকে ঘুমাতে দেখে উঠে চলে গেছে। রাত এখন 12টা 7। তিতাস আগের বাসায় এসেছে, তাও চুপি চুপি। ঘন আধারে ডুবে আছে চারিপাশ। বাসায় কারো অস্তিত্ব নেই, শূন্যতা বিরাজ করছে পুরো বাসা জুড়ে। তিতাস সময় নিয়ে নিজের পরিকল্পনা মাফিক কাজ সেরে বেরিয়ে এলো। মোড়ের দিকে তার গাড়ি দাঁড় করানো, পাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে রবিন। ছেলেটাকে ঘুম থেকে টেনে তুলে এনেছে এখানে সে, কারণ তারা এখন যাবে শাহিনার অবস্থানরত বাসায়। রোজাকে সে তার কাছে এনে রাখবে, নয়তো শাহিনা তাকে অযত্নে মেরে ফেলবে। তিতাস আর রবিন সেখানে গিয়ে বাসার পেছনের দিকে যে প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে। অতঃপর তারা যখন ভেতরে প্রবেশ করতে উদ্যত হয়, তখন পরিচিত এক কণ্ঠস্বর শুনে থমকে যায়। তারা দ্রুত নিজেদের বাঁচাতে থামের পেছনে লুকিয়ে যায়, আর থামের আড়ালে দাঁড়িয়ে দেখে খুব পরিচিত এত বেইমানের চেহারা। তখন রবিন অতি সন্তর্পণে ফিসফিস করে বলে, নিশান স্যার এখানে কেন? উনি না দেশের বাইরে ছিলেন? প্রাক্তন প্রেমিকার টানে ফিরে এসেছে। ওনার প্রাক্তন প্রেমিকটা আবার কে? আমার চাচি শাহিনা সুলতানা। মানে উনি নিশান স্যারের প্রাক্তন? এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি হলো? আমার হিসাব মিলছে না স্যার। মিলানোর চেষ্টা করো, মিলে যাবে। নিশান স্যার দেশে কবে ফিরলেন? ভোর ম্যাম জানেন? ফিরেছে 1.5 মাস হলো। না, ভোর এখনও কিছু জানে না, কারণ নিশান এসে গা ঢাকা দিয়ে আছে। এই কথা শুনে রবিন হাঁপানি রোগীর মতো হাঁপাতে লাগলো। সে এটাও ভাবছে তিতাস তার সঙ্গে মজা করছে কিনা, কিন্তু ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে না সে মজা করছে, বরং চাপা ক্ষোভে দৃষ্টি নিবদ্ধ করেছে নিশানের দিকে। এ দৃষ্টি মোটেও মঙ্গলজনক নয়, বরং এটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছানোর নীরব হুমকি। রবিন তিতাসের দিকে থেকে দৃষ্টি সরিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করল ড্রয়িং রুমের দিকে। সেদিকে তাকিয়ে সে ভাবগ্রাহী। সে ভোরের সহকারী হয়ে আছে, বছর 2 হতে যাচ্ছে।
ভোরের বাসার প্রত্যেকটা সদস্যকে সে চিনে জানে কার ব্যবহার কেমন, সূক্ষ্মভাবে স্মরণেও রেখেছে। নিশানকে তার কখনই খারাপ মনে হয়নি, বরং মিশান ভোরের বড় ভাই, এর চেয়ে নিশানকে অনেক নম্রভদ্র বলে জানে সে। কারণ এই নম্রতা ওর চালচলনে সুস্পষ্ট। নিরহংকারী নিশান বাসার সকলের স্নেহের পাত্র বটে। মিশান ও নিশান দুই ভাই হলেও তাদের বনিবনা খুব একটা সুবিধার নয়। কেমন যেন লাগাম ছাড়া মনে হলেও বাকিদের সাথে ঠিকঠাক। এতদিনের এত পরিস্থিতি, কারো এমন রূপ দেখে রবিন হতবাক। তাই সে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, স্যার, আমাদের বোধহয় কোথাও ভুল হতে যাচ্ছে। আমার জানা মতে নিশান স্যার এমন ধরনের ছেলে নয়। আমি কি বলেছি নিশান খারাপ? না। তবে রবিনের এবার নিজেকে পাগল পাগল লাগছে। তিতাসের কথার মর্ম বুঝতে সে অক্ষম। প্রাক্তন হলেই খারাপ হবে এর কোনো মানে নেই, বরং এটা অযৌক্তিক, অবাস্তব এক যুক্তি। কারণ প্রাক্তন মানে একটি ব্যথা, ক্ষেত্র বিশেষ এই ব্যথাটা কারো ক্ষেত্রে গভীর, তো কারো কাছে অতি নগণ্য। কেউ বা এই ব্যথাটা আজীবন বুকের অভ্যন্তরে পুষে রাখে, তো কেউ স্মরণেও আনতে চায় না। কারো প্রাক্তনের অভিজ্ঞতা সুমিষ্ট, তো কারো ক্ষেত্রে জঘন্য। যদিও বেলা শেষে ব্যর্থ প্রেমের গল্প রচিত হয় অহরহ। আর এই পৃথিবীর বুকে প্রণয়ের ছলে কেউ হাসি মুখে ঠকায়, তো কেউ হাসি মুখে জেনে বুঝে মেনে নেয়। তবুও তিতাসের পাল্টা প্রশ্ন রবিন চিন্তিত। তার মস্তিষ্ক জুড়ে এখন একটা কথায় ঘুরপাক খাচ্ছে, শাহিনের সঙ্গে নিশানের সম্পর্কে জড়িয়ে কবে এবং কিভাবে। কি এমন ঘটল যে এক বাচ্চার মা হয়েও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রাখছে শাহিনা? তবে মহিলা প্রচুর দ্রুত, নিশ্চয়ই অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে। তাছাড়া শাহিনা অজপাড়া গায়ের আর নিশান শহরের শিক্ষিত ছেলে। ওরা দুজনেই দুই মেরুর পথিক, তাহলে কিভাবে কি? এছাড়াও নিশান তো অবগত এটা তার বোনের সংসার। কেনই বা সে জেসে বোনের সংসারে আগুন লাগাচ্ছে? এর ফলে ভোর কত কষ্ট পাবে সে কি ভাবছে না? নাকি ভোরকে কষ্ট দেওয়া তার মূল উদ্দেশ্য? রবিন এসব ভাবনার কর্তন ঘটিয়ে বিরক্ত মাখা দৃষ্টিতে শাহিনাকে দেখল। অদূরে থাকা এক সোফায় সে কফির মগ হাতে বসে আছে। নিশান তাকে কিছু বলছে আর সে বিরক্ত মাখা মুখে তাকিয়ে আছে। তখন ওপর থেকে রোজার ডাক শোনা গেল। শাহিনা তখন চেঁচিয়ে বললেন, আর একটা টু শব্দ করলে তোর ডাকাটাকে জন্মের মতো ঘুষিয়ে দেব, বেয়াদব একটা। এত মার খেয়েও লজ্জা হয় না? মরে গিয়ে শান্তিও দেয় না। কতদিন বললাম বৈদ্যুতিক সুইচে চেপে ধরে তার মধ্যে আঙুল দিয়ে আমাকে চিরতরে মুক্তি দে। সবাই যেন ভাবে দুর্ঘটনা, কিন্তু না, তা করবে কেন সে? সে তো বেঁচে থাকবে আমার হাড় মাংস জ্বালিয়ে খেতে। মন চায় সারার মতো শ্বাসরোধ করে মারি। বাসায় কেউ নেই ভেবে শাহিনা তার মনের কথাগুলো বলেই যাচ্ছেন। নিশান নীরব শ্রোতা। রবিন আর তিতাস এসব শুনে হতবাক। তখন রোজা কাঁদতে কাঁদতে উত্তর দিল, আম্মু, আমি ওয়াশরুমে যাব, প্লিজ তাড়াতাড়ি আসো। পারবো না, তুই একা যা। আর ডাকবো না আমি, এবারই শেষ। বিছানা থেকে নামতে পারছি না আমি, আমার হুইল চেয়ার দূরে রাখা। তুমি এসো আম্মু, প্রমিস, আজ রাতে খাইয়ে দিতে বলবো না। এই কথা শুনে শাহিনা রাগে গজগজ করে রোজার কাছে চলে গেলেন। তারপর দুঘা বসিয়ে দিলেন রোজার পিঠে। রোজা ছটফটিয়ে নিঃশব্দে কেঁদে দিল, কারণ শব্দ করলেও আম্মু আবার মারবে। সেদিনের মতো জোরপূর্বক মুখে ওড়না ঢুকে চিৎকার করে কান্না করার শাস্তি দিবে। তারপর এক হ্যাঁচকা টানে রোজাকে উঠিয়ে শাহিনাকে ধরে ওয়াশরুমে রেখে আসলো। অতপর হুইল চেয়ারটাও সেখানে রেখে উনি হনহন করে বেরিয়ে গেলেন। এখন বাকি কাজ রোজা একা একা সামলে নিতে পারবে, তার অভ্যাস আছে। ড্রয়িং রুমে এখন শুনশান নীরবতা। নিশান কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে আর শাহিনা তার রুমে। এই সুযোগে তিতাস রবিনকে নিয়ে ভেতরে প্রবেশ করে 15 মিনিটের মধ্যেই রোজাকে নিয়ে বেরিয়ে পড়ল। তিতাসের বুকের সঙ্গে লেপ্টে আছে ছোট্ট রোজা। তার গলা জড়িয়ে ধরে হাসি হাসি মুখে তাকিয়ে আছে তিতাসের মুখ পানে। তিতাস আর কাল বিলম্ব না করে গাড়িতে নিয়ে ওদের ফ্ল্যাটে চলে এলো। তিতাসের মা বাবা রোজাকে দেখে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বুকে জড়িয়ে নিলেন। রোজা ওনাদের দেখে কেঁদে ওর আম্মুর নামে বেশ কয়েকটা অভিযোগ করলো। একে একে বলেও দিল শাহিনা ওর সঙ্গে কি করেছে, কতবার মেরেছে। পিয়াস, তিতাস আর সারাকে দেখে ছোট্ট রোজাও তিতাসের বাবাকে বাবা ডাকে আর মাকে বড় মা। ওনারাও খুব ভালোবাসেন রোজাকে। তোতা পাখির মতো বকবক করে বাসাটা মাতিয়ে রাখা ছোট্ট পাখিটাকে। পিয়াসও নেই, সারাও নেই। বর্তমানে তিতাস আর রোজায়
হচ্ছে ওনাদের বেঁচে থাকার অবলম্বন। এই বাসায় জ্বলতে থাকা জ্বলন্ত প্রদীপ, ওনাদের চাওয়া এই প্রদীপ দুটো যেন চিরকাল এই বাসায় আলোকিত করে রাখে। রোজা বাবা ও বড় মাকে পেয়ে গল্প জুড়ে দিয়েছে। তিতাসের মা রোজার পিঠে মলম লাগিয়ে দিচ্ছেন। 5 আঙ্গুলের দাগ বসে গেছে মেয়েটার ফর্সা পিঠে। শাহিনা ওর ব্যবহারে বুঝিয়ে দিচ্ছে সে মা নামের কলঙ্ক। নয়তো এমন ফুলের গায়ে কেউ এইভাবে হাত তোলে, কষ্ট দেয়। এখন তিতাস রোজাকে রেখে রবিনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছিল। এখন খাবারের প্লেট হাতে বাবা মায়ের রুমে প্রবেশ করলো। তারপর রোজার পাশে বসে ইয়া বড় হা করে বলল, আম্মু খবরদার বলছি এই টেপিকে একটু দিবা না। এখন চটজলদি আমাকে খাইয়ে দাও। আহা, স্পেশাল বিরিয়ানি। আমাকে একটু দাও ছোট মিয়া। তোর মাকে গিয়ে বল কিনে দিতে। এখন যা ভাগ। আম্মু কিনে দেবে না, বরং বললেই মারবে। একটা শর্তে দিব, যদি তুই রাজি থাকিস। কি শর্ত? তুই এখন থেকে আমাদের সঙ্গে থাকবি, ভুলেও তোর আম্মুর কাছে যাওয়ার আবদার করতে পারবি না। রাজি? আচ্ছা। এমনিতেও আম্মু আমাকে ভালোবাসে না, বারবার মরে যেতে বলে। আমি না থাকলেই নাকি আম্মু খুব ভালো থাকবে। যদি এই শর্তের নড়চড় করিস তোকে সিলিংয়ের সঙ্গে বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখবো, মনে রাখিস। আচ্ছা। তিতাসের আম্মু হেসে প্রথম লোকমা রোজার মুখেই দিলেন। তা দেখে তিতাস মুখ ভেংসি দিয়ে পরের লোকমা মুখে পুরে ওর আম্মুকে বলল, আম্মু বাকিটুকু তোমার স্বামী আর রোজাকে খাইয়ে দাও। ভদ্রলোক যেভাবে তাকে আছে পেট খারাপ হবে নিশ্চিত। আর আমি আমার বউয়ের কাছে গেলাম। তোমাদের এসব ঝামেলায় বউটাকেও সময় দিতে পারি না, কবে যে আমাকে ছেড়ে চলে যায় কে জানে। তিতাসের বাবা জবাবে কিছু বলতে গেলে তিতাস হাই তুলে আর মোড়া ভেঙে হাঁটা ধরল। আর ওর মা সত্যি সত্যি ওর বাবার মুখে খাবার পুরে রোজার সঙ্গে তাল মিলিয়ে হাসিতে ফেটে পড়লেন। এক পর্যায়ে মুখে খাবার নিয়ে ওর বাবা হেসে ফেলেন, কারণ তিতাস যাওয়ার আগে ওনাকে ইশারায় বলে গেছে, খুশি তো, এবার হাসো। আর এহেন কাণ্ডে উনি সত্যি না হেসে পারলেন না। ততক্ষণে তিতাস শেষ বাজিয়ে রুমে ঢুকে দেখে ভোর আধ শোয়া হয়ে বসে বই পড়ছে। ঘুরে বসার কারণে তিতাসকে দেখতে পায়নি। তিতাস নিঃশব্দে পা টিপে ভোরকে জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে বলল, ম্যাও। ঢং করা হয়ে গেলে ফ্রেশ হয়ে শুয়ে পড়। না ঘুমিয়ে জেগে কেন শুনি? আগামীকাল থেকে হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এখন স্যার আমায় উঠব। না, ছুটিতে আছেন, তাহলে হসপিটালে কেন? ছুটি ক্যান্সেল করেছি। কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? আর এত ঢং আমার সহ্য হচ্ছে না। স্যার বলছি স্যার। আশ্চর্য, আমি আবার কি করলাম? আমার ধৈর্যের বাঁধ ভাঙিস না, আমার থেকে দূরে সর। ঘৃণা হচ্ছে তোকে দেখে। তোর ছোঁয়া আমার শরীরে কাটার মতো বিচ্ছে। যা শরীরের টানে বারবার ছুটে আসে সেখানেই যা। এ কথা শুনে তিতাসের শক্ত বাঁধন আপনা আপনি ঢিলে হয়ে গেল। সে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইল ভোরের দিকে। এসব বলার কারণ তিতাসের বোধগম্য হচ্ছে না, তাই সে জিজ্ঞাসা করতে উদ্যত হলেই ভোর তাকে ঠেলে উঠে ওয়াশরুমে চলে গেল। আর তিতাস সেভাবেই শুয়ে হতবাক হয়ে তাকিয়ে রইল। তাকিয়েই রইল। এসবের মানে হয় মেয়েদের এই একটা সমস্যা, কোথায় কি শুনে এসব যাচাই বাছাই না করে রিমান্ড শুরু করবে। রিমান্ডে নিতে তো বাধা নেই, অন্যায় করলে রিমান্ড নয় ফাঁসি দিলেও মঞ্জুর করা যাবে। কিন্তু অপরাধী জানেই না তার কি অপরাধ, সে আসলে করেছেটা কি। বলানি কনে হুট করে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দিচ্ছে, না বলার সুযোগ দিচ্ছে আর না ভোর নিজে বুঝছে। এ আবার কেমন বিচারধারার? বিচার শব্দটা ব্যবহার করাটাও তার ভুল হচ্ছে, কারণ ভোর তার বিচার করছে না, বরং ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে। যাচাই বাছাই না করে অপরাধী বানিয়ে কঠিন শাস্তি জারি করেছে। আর ভোরের আচানক এহেন আচরণ সে মানতেও পারছে না। তাছাড়া সে কি যেন বলল, ওর ঘৃণা হচ্ছে, তার ছোঁয়া তার শরীরে কাটার মতো বিচ্ছে। আর সে রোজা, যার শরীরে টানে ছুটে যায় সেখানে যেত। এসব অবান্তর কথা বলার মানে হয় মেয়েটা নিশ্চিত পাগল হয়ে গেছে। আর সে রোজ যার শরীরে টানে ছুটে যায় সেখানে যেত। এসব অবান্তর কথা বলার মানে হয় মেয়েটা নিশ্চয়ই পাগল হয়ে গেছে। সব পাগল তার কপালই কেন জোটে কে জানে। কিন্তু কথা হচ্ছে সে কারো শরীরের টানে ছুটে যায়, এ কথা ভোরকে জানালো কে বুঝিয়ে এসব কথা বলল? তার মানে এখানে তৃতীয় কোনো ব্যক্তির হাত আছে। সেই দ্রুততার সঙ্গে কলকাঠি নেড়েছে না, তার এই জীবনে স্বস্তি পাওয়ার আর হবে না। একটার পর অন্য ঝামেলায় আবির্ভাব হতেই আছে। মুখ্য কথা, সিনিয়র বউটাও যদি অবুঝের মতো করে তাহলে কিভাবে হবে? তার তো একটু বোঝা উচিত
এসব ভেবে সে শার্টের বোতাম খুলে একদিকে ছুঁড়ে মারল। ঘামে ভেজা শার্ট মেঝেতে লুটোপুটি খেতে লাগলো। তারপর সে 2 হাতের ওপর মাথা রেখে শুয়ে ভোরের অপেক্ষা করতে লাগলো। প্রায় মিনিট 10 পরে ভোর চোখ মুখ লাল করে ওয়াশরুম থেকে বের হলো। ভীষণ কেঁদেছে, চেহারাতে তা স্পষ্ট। তিতাস চটজলদি উঠে তোয়ালে এগিয়ে দিয়ে মুখ কাচুমাচু করে বলল, নুডলস খাবেন? রান্না করে দেই। ভোর জবাব না দিয়ে পাশ কাটিয়ে তোয়ালে না নিয়ে আঁচলে মুখ মুছল। ভাবখানা এমন যেন তিতাসকে দেখতেই পায়নি। তিতাস পুনরায় ওর পথ আটকে জোরপূর্বক হেসে বলল, আমি কি করেছি? কেউ কিছু বলেছে? বলুন আমাকে। না বললে বুঝবো কিভাবে? ভোর ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখে রাত 3টা বাজে। সে অহেতুক তর্কে না জড়িয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়ল। ওর নীরবতায় তিতাসের সহ্য হলো না। সে ফ্রেশ না হয়ে তার সিনিয়র বউয়ের রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ল। ভোর জবাব দিচ্ছে না দেখে আরও উতলা হয়ে উঠল। বসে থেকে গলার স্বরে মধু ঢেলে কয়েকবার ডাকলো, ভোর শুনছেন? এই সিনিয়র বউ, এদিকে তাকান না প্লিজ। ভোর নেত্রজোড়া বন্ধ করে অনড় হয়ে শুয়ে আছে, যেন তার ভীষণ ঘুম পাচ্ছে। অথচ সে জেগে থেকে ঘুমের ভান করছে। তার মুখ থমথমে, ভাবভঙ্গি প্রকাশে অনিচ্ছুক। তার চোখের কোণে অশ্রু ফোঁটা চিহ্ন রেখে নিমিষে বালিশের সঙ্গে মিশে যাচ্ছে। শব্দহীন সেই কান্না। ওকে কাঁদতে দেখে তিতাস উঠে ভোরকে পেছন থেকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, সিনিয়র বোর্ডদের এত রাখতে নেই, জুনিয়র বড়রা এত কষ্ট পায়। তাদের বুকের মধ্যে যন্ত্রণা হয়, নিঃশ্বাস আটকে আসে। জুনিয়র বড়রা তাদের বউকে খুব ভালোবাসে, সম্মান করে। অন্যের শরীরের প্রতি তাদের টান নেই। তারা দুমুখ হতেও পারে না, কারণ তাদের মস্তিষ্কে সর্বদা গেঁথে থাকে বউ নামক ভাইরাসের কথা, যে ভাইরাস দেহ এবং মনে বিশাল স্তর জুড়ে জায়গা দখল করে আছে। আর নানান ঝামেলায় ওরা সময় দিতে না পারলেও বউকে তারা হেলা করে না, তুচ্ছ ভাবে না। প্লিজ এভাবে কাঁদবেন না, আমাকেও মারুন, বকুন, যা ইচ্ছে করুন, তাও কান্না বন্ধ করুন প্লিজ। ঘুমা, না তো পাশের রুমে চলে যাব। এই কথা বলে সে ভোরকে আরও শক্ত করে বাহু ডোরে জড়িয়ে নিল। ঘাড়ে মুখ ঘষে চুমু এঁকে দিল পরপর। তার এক হাত বিচরণ করছে ভোরের পেটে। আজকে তিতাস তার অজান্তেই ভোরের একটু বেশি কাছে চলে এসেছে। হয়তো ঘনিষ্ঠ হতে চাচ্ছে, নিষিদ্ধ কোনো চাওয়াতে তার রাগান্বিত বউয়ের রাগ মোচন করতে চাচ্ছে। আদরের তাল টেনে ভেসে যেতে চাচ্ছে অচিন এক সুখ রাজ্যে। তিতাস যখন ধীরে ধীরে তার বাসনা পূরণের পথে অগ্রসর হচ্ছিল, ঠিক তখনই ভোর পায়ের নখ বিঁধে দিল তিতাসের পায়ের তলায়। একই সঙ্গে সজোরে এক ধাক্কা দিল তিতাসের প্রশস্ত বুকে। তিতাস ব্যথাতুর শব্দ করে উঠে বসল। তৎক্ষণিক ঘোর কেটে সে ভোরের দিকে তাকিয়ে আছে। ভোর পূর্বের মতোই পাশ ফিরে শুয়ে আছে। তখন তিতাস রাগ না করে মনে মনে বলল, তুই আমার একমাত্র বউ, কোথায় আমাকে জড়িয়ে ধরবি, ভালোবাসবি, এমন রোমাঞ্চকর প্রহরে আমাকে সঙ্গী করে রোমান্টিকতার সাগরে ভেসে বেড়াবি, আদরে আদরে উন্মাদ করে তুলবি আমায়। তা না করে তুই কেন রাগ করবি, খামসি দিবি, ধাক্কা দিয়ে সরিয়ে দিবি? এসব ভেবে তিতাস মুখটা করুণ করে বসে রইল। কয়েকবার জিজ্ঞাসা করলেও ভোর টু শব্দ করলো না। এভাবে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর ভোর তাচ্ছিলের হাসি এসে বলে উঠল, বাইরে থেকে শূন্য হাতে ফিরেছিস বোধহয়, তাই না? এতদিন তো ভুলেই বসেছিলি তোর বউ আছে, আজ হঠাৎ এত কাছে টানছিস। ও হো, শরীরের টান পড়েছে বুঝি। ভোরের কথা শুনে তিতাস নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। এমন খোঁচে মারা কথা সে সহ্য করতে পারে না, রাগে গা নিষ্পিস করে। এখন ভোরের স্থানে অন্য কেউ হলে এতক্ষণে থাপ্পড় বসিয়ে দিত। শুধু ভোরের ওপর রাগ দেখাতে পারে না বলে নিজেকে সামলে সুন্দরভাবে জিজ্ঞাসা করলো, আপনার সমস্যা কি বলবেন আমায়? আমার কোনো সমস্যা নেই তো। তাহলে কাছে গেলে দূরে সরান, দূরে গেলে কাছে টানেন কেন? আমাকে মানুষ মনে হয় না? আমার অনুভূতির মূল্য নেই? এত তুচ্ছ আমি? তোর জীবনে প্রেমিকা আর প্রেম কোনোটারই অভাব আছে নাকি? তা কতজনের ওপর অনুভূতির প্রকাশ ঘটিয়েছিস? তা ঘটাবো কেন? তাছাড়া এই যুগে প্রেম করে নাকি দেখান আমায়। সেই হিসেবে আমিও করেছি বিয়ের আগে। প্রেমের ছলে ইন্টিমেট হয়ে কাউকে অবৈধভাবে প্রেগনেন্ট তো আর করিনি। আপনি বোধহয় বিশ্বের সবচেয়ে নম্রভদ্র এবং পরাকু এক মেয়ে, বরের জন্য জীবনের সবটুকু প্রীতি সৌহার্দ্য তুলে রেখেছেন। অথচ বর কাছে গেলে উস্কুসেনি আরম্ভ করেন, যত রকমের রং ঢং আছে নিজের মধ্যে জাহির করেন। সে আপনি আবার সুন্দরভাবে আমার দিকে আঙুল তুলে এক মন গড়া গল্প সাজিয়ে দোষী সাব্যস্ত করছেন।
বিনা অপরাধে কথা দিয়ে আমাকে হিট করছেন, দুর্বল পয়েন্টে আঘাত করে মজা নিচ্ছেন। যত অপরাধী করি না কেন, আপনি জিজ্ঞাসা করলে আমি সত্যিটাই বলি, ভবিষ্যতে বলবো, আজকেও এর ব্যতিক্রম হতো না। তবে না জেনে দোষ দিয়ে অকারণে আমাকে কষ্ট দেওয়ার শাস্তিটা আপনাকে পেতেই হবে, ভোর পেতেই হবে। যে কারণে আমাকে এভাবে ধাক্কা দিলেন, আমি ঠিক সেই কাজেরই পূর্ণতা চাই, আর সেটাই মুহূর্তে। আমার কথা শোন। না, আর কত? এবার যে দূরত্ব কাটানোর সময় এসে গেছে। রাগ বা জেদের বসে প্রাপ্য অধিকার চাচ্ছি না আমি। সজ্ঞানের স্বেচ্ছায় আমি আপনাকে কাছে পেতে যাচ্ছি ভোর, খুব কাছে। প্লিজ আমার আর ধৈর্যের পরীক্ষা নেবেন না। এ কথা বলে তিতাস ভোরকে নিজের খুব কাছে টেনে নিল, আর ভোর হতভম্ব হয়ে নত মস্তিষ্কে বসে রইল। ততক্ষণে তার ওষ্ঠে তিতাসের ওষ্ঠজোড়ার রাজত্ব শুরু করছে। ভোর ভুলেও আজ বাধা সৃষ্টি করল না, বরং বিনা বিঘ্নে মেনে নিল তার জুনিয়র বরের আবদার। অতঃপর তিতাসের স্পর্শে শিহরণ বয়ে আনলো তার সর্বাঙ্গে। অতঃপর পরদিন সকালে কানের কাছে তিতাসের ফোনটা ভাইব্রেট হতে লাগলো। ফোন দেখে তিতাসের স্মরণে আসলো সে রাতে ফোনটা বাসায় ফেলে গিয়েছিল। তিতাস পাশ ফিরে ভোরের বন্ধ চোখ জোরে চুমু এঁকে মিটিমিটি হাসলো। বেশ আদুরে লাগছে ভোরকে দেখতে, ওর আদরে আদরে আদুরে ভাবটা ফুটে উঠেছে। এসব ভেবে হেসে সে ফোন হাতে নিয়ে বিরক্তই হলো। ফোনের স্ক্রিন জুড়ে জলজল করছে তার এক্স গফ রুম্পার নাম। ততক্ষণে কল কেটে যাওয়াতে তার এটাতেও দৃষ্টি গেল। গত রাতে এই নম্বরই কথা হয়েছে 3 মিনিটের মতো, অথচ ফোন তার কাছেই ছিল না। তিতাসের বুঝতে বাকি রইল না প্যাচ ঠিক কোথায় বেঁধেছে। সে ভোরের ওপরে তার শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে স্পিকার দিয়ে কলটা রিসিভ করলো। অতঃপর নিজের উপরে ভারী কিছু অনুভব করে ভোরের ঘুমটা ভেঙে গেল। কিছু বলতে গেলে তিতাস ঠোঁটে আঙুল বুলিয়ে চুপ থাকার ইশারা করে একটা চুমুও খেলো। তখন শোনা গেল রুম্পার ন্যাকামিযুক্ত কণ্ঠস্বর, তিতাস, আমার জান পাখিটা কি করছো তুমি? এভারেস্টের চূড়ায় উঠে আপনার কথাই ভাবছিলাম সোনা পাখিটা। ওয়াও, সো কিউট। রাতে কল রিসিভ করে কথা বলছিলে না কেন বাবু? আমি ভেবেছিলাম আমার কথা ভুলে গেছো, এই জন্য আমাদের প্রথম মিট থেকে শুরু করে লং ড্রাইভের ঘটনা বলে মনে করাচ্ছিলাম। ওমা, পরে দেখি স্বপ্ন শুনেই কল কেটে দিয়েছ। জানো, আমি ভয় পেয়েছিলাম তোমার কিছু হলো না ভেবে। তখন আমি না, আমার দুষ্টু বউটা কল রিসিভ করেছিল। যাই হোক, আমাকে কল দিও না, আমার বউ পছন্দ করে না। সেবার মারাত্মক রাগী, পরে গালিটালি দিলেও আমার কিছু করার থাকবে না, সাবধান। এখন বাই। কল কেটে তিতাস ভোরকে বলল, এই মেয়েটা ওর এক্স গফ, বড়লোক বাবার বিগড়ে যাওয়া ললনা। এদের পাখি ধরতে যেমন সময় লাগে না, তেমনি ছাড়তেও। তার সঙ্গে ওর গভীর সম্পর্ক ছিল না, আর না এখন আছে। শুধু সে কেন, তার 26টা গফের কারোর সঙ্গেই তার গভীর সম্পর্ক ছিল না। এরা শুধু টাইম পাসের মাধ্যম। তবে বর্তমানে ভোর এবং ওর মা ছাড়া সে কোনো মেয়েকে ওর জীবনে ঠাঁই দেয়নি, আর দিব না, কারণ এরাই তার মুখে হাসি, বাঁচার অবলম্বন।